এক বছর আগের বাংলাদেশের চিত্র এটি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটিয়ে গণভবন দখল করে নেয় বাংলার মানুষ। প্রধানমন্ত্রীর বাসভবন করা হয়েছিল লণ্ডভণ্ড। এবার একই চিত্র দেখা গেছে এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ায়। সেখানে সরকারের বিরুদ্ধে চলছে তুমুল আন্দোলন। বিক্ষোভ দমাতে আন্দোলনকারীদের ওপর চড়াও হচ্ছে নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর বাড়িতে ঢুকে সব নিয়ে গেছে বিক্ষোভকারীরা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে সাউথ টাঙ্গেরাং শহরে অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রিয়াওয়াতের বাড়িতে লুটপাট করা হয়েছে। প্রতিবেশীরা বলছে 2 ধাপে চলেছে এই কার্যক্রম। প্রথমে কয়েক ডজন মোটরসাইকেলে করে আসে বিক্ষোভকারীরা। প্রতিটি মোটরসাইকেলে ছিলেন 3 থেকে 4 জন। দ্বিতীয় দলে ছিলেন অন্তত 150 মানুষ। তারা একটি টেলিভিশন, সাউন্ড সিস্টেম, বসার ঘরের সাজসজ্জা, কাপড়, প্লেট ও বাটি নিয়ে গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারার খবরে বলা হয়েছে, ঘটনার সময় শ্রী মুলিয়ানি বাড়িতে ছিলেন না। প্রত্যক্ষদর্শীরাও বিষয়টি নিশ্চিত করেছেন। একই সাথে স্থানীয় কিছু এমপি মন্ত্রীর বাড়িতেও হয়েছে হামলা এবং লুটপাট। এছাড়া বেশ কয়েকটি প্রদেশের আইনসভায় আগুনও দিয়েছে বিক্ষোভকারীরা। এই আন্দোলনকে অনেকে 2024 সালে আওয়ামী লীগের বিরুদ্ধে ঘটা গণ অভ্যুত্থানের সাথে তুলনা করছে। বাংলাদেশের মতো ইন্দোনেশিয়াতেও ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এমনকি আবু সাইদের মতো পুলিশের সামনে বুক চিতিয়ে দেয়া এক যুবকের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইন্দোনেশিয়ার রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ উত্তাল। দেশ জুড়ে চলছে সহিংস বিক্ষোভ ও দাঙ্গা। এর আগে 1998 সালে গণ আন্দোলনের মুখে দেশটির স্বৈরশাসক সুহার্তোর 3 দশকের শাসনের অবসান হয়েছে। এবারের আন্দোলনে ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা ঘটেছে। অন্যদিকে সেনাবাহিনী বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়ে তাদের সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে। সেনাবাহিনীর এমন আচরণ 1998 সালের পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়েছে। সে সময়ও সেনাবাহিনীকে আন্দোলনকারীদের সাথে একাত্মতা জানাতে দেখা গেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার পরিস্থিতি 1998 সালের মতো গুরুতর নয়। বর্তমানে বিক্ষোভের সুযোগ নিয়ে অভিজাতদের একটি অংশ নিজেদের প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। দেশটির ক্ষমতাসীনদের দাবি, কেউ কেউ বিক্ষোভকারীদের নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। ইন্দোনেশিয়ার মানুষ বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেও তা সফল হয়নি। দমনমূলক নতুন ফৌজদারি বিধি প্রণয়নের পরিকল্পনা এবং দুর্নীতি দমন কমিশনকে অকার্যকর করার বিরুদ্ধে হওয়া বিক্ষোভগুলো ব্যর্থ হয়েছে। ফলে জনগণের মধ্যে রাজনীতিবিদদের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বেড়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গত 17 আগস্ট দেশটির স্বাধীনতা দিবসে। সেদিন কিছু বিক্ষোভকারী জাতীয় পতাকার নিচে জলদস্যু পতাকা উড়িয়ে দেয়। প্রশাসন এই ঘটনাকে রাষ্ট্রদ্রোহ বলে উল্লেখ করেছে। এসবের মাঝে 25 আগস্ট দেশটির আইন প্রণেতারা নিজেদের মাসিক আবাসন ভাতা $3000 বেশি করার প্রস্তাব দিয়েছে। এতে ফুঁসে ওঠে মানুষ। এর প্রতিবাদে দেশটির জাতীয় আইনসভা ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ হলেও 28 আগস্ট থেকে তা সহিংস রূপ নিয়েছে। সেদিন পুলিশ ভ্যানের নিচে চাপায় আফান কুর্নি আবান নামে 21 বছর বয়সী এক যুবকের মৃত্যুতে আন্দোলন তীব্র হয়ে ওঠে। একজন দরিদ্র খেটে খাওয়া মানুষের ওপর পুলিশের এমন নির্মমতা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। এখান থেকেই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এক পর্যায়ে শুরু হয় ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ। এখন পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।